পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাংবাদিক বৈঠক। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন এডিটর ভাস্কর দত্ত। ভাস্কর দা, যে সাংবাদিক বৈঠকের জন্য অপেক্ষা ছিল সেই সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে একবারে নির্লজ্জতা চূড়ান্ত। তিনি বলছেন যে কেন পদত্যাগ করব, আমরা তো হারিয়েনি। আমি যোগাযোগ করার চেষ্টা করছি ভাস্করদার সাথে, তবে আরো একবার জানিয়ে রাখি, তবে কি ক্ষমতার মায়া ত্যাগ করতে পারছেন না মমতা? বাংলার মানুষের রায়কে কমিশনের ঘাড়ে চাপানোর চেষ্টা। পরিষ্কার জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইলেকশন কমিশন হচ্ছে ভিলেন। বলছেন মমতা, নোংরা খেলা হয়েছে যা কোনোদিন দেখিনি লাইফে, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন পদত্যাগ করব, আমরা তো হারিনি, পরিষ্কার জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে নির্লজ্জতা চূড়ান্ত। বাংলার মানুষের রায় মেনে নিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কিন্তু পদত্যাগ করার কথা ছিল বিদায়ী মুখ্যমন্ত্রীর, কিন্তু একেবারে গোটা রাত পেরিয়ে প্রায় বিকেল হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত পদত্যাগপত্র আসেনি মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন এডিটর ভাস্কর দত্ত। ভাস্করদার কাছে আসি। ভাস্করদা, কিছুক্ষণ আগে আমাদের কথা হচ্ছিল যে ইস্তফা পত্র কি তবে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সাংবাদিক বৈঠকে যে ছবি দেখলাম তাতে তো একেবারে নির্লজ্জতা চূড়ান্ত। বলছেন কেন পদত্যাগ করব, আমরা তো হারিনি। দেখো, একেবারেই আমরাই প্রথম এই প্রশ্ন বাংলা সংবাদ মাধ্যমে তুলেছি যে 2011-তে যে রাজনৈতিক শিষ্টাচার তৎকালীন মুখ্যমন্ত্রী বা বিদায়ী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দেখিয়েছিলেন, সেই শিষ্টাচার কেন দেখাচ্ছেন না বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেন তিনি পদত্যাগ করছেন না বা কখন পদত্যাগ করবেন? এই মুহূর্তে আমাদের স্ক্রিনে তার পদত্যাগের কাউন্টডাউন শুরু হয়েছে, যে কখন পদত্যাগ করছেন তিনি, আমরা সেদিকে নজর রাখছি। কিন্তু তিনি প্রেস কনফারেন্সে, আমাদের প্রত্যাশা ছিল, আশা ছিল হয়তো এই প্রেস কনফারেন্স থেকে তিনি তার পদত্যাগের কথা ঘোষণা করবেন এবং প্রেস কনফারেন্স থেকে বেরিয়ে সোজা রাজ্যপালের কাছে যাবেন পদত্যাগপত্র তুলে দিতে। কিন্তু আমরা তা দেখলাম না। আমরা দেখলাম কি, তিনি তার যে সাংবাদিক সম্মেলন, সেই সম্মেলনে পুরোটাই তিনি নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন এবং তিনি বলছেন তিনি নাকি হারেননি, তাই তিনি পদত্যাগ করবেন না। বাংলার মানুষের রায় তার দিকে যে নেই, এখনো তিনি সেটা স্বীকার করছেন না বা মেনে নিতে পারছেন না। প্রশ্নটা তৈরি হচ্ছে, এই নির্লজ্জতা কেন? প্রত্যেকটা রাজনৈতিক দল কখনো জেতে কখনো হারে, মানুষের রায় নির্বাচন করে কোন রাজনৈতিক দল থাকবে কোন রাজনৈতিক দল থাকবে না। আজকে যে বিজেপি জয়লাভ করেছে, কালকে সেই বিজেপি নাও থাকতে পারে, কিন্তু তাই বলে চেয়ার আঁকড়ে ধরে বসে থাকবেন কোনো একজন মানুষ? এটা হয় নাকি ভারতবর্ষের গণতন্ত্রে? তিনি তার প্রেস কনফারেন্সে একটি মন্তব্য করেছেন, আমি একটু মন্তব্যটা বলি। ডেমোক্রেসি ইজ কার্টেসি, এই মন্তব্য কোট আনকোট একেবারে মুখ্যমন্ত্রী বা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ডেমোক্রেসি ইজ কার্টেসি। তো কার্টেসি কোথায়? কার্টেসি তো বলে যে দলের হার স্বীকার করে নিয়ে দলীয় নেতৃত্বের যিনি প্রধান, তাকে পদত্যাগ করতে হয়। তিনি তার দলকে জেতাতে পারেননি, তার সরকারকে ফিরিয়ে আনতে পারেননি। প্রথমত তো সরকারের হার হয়েছে, তার জন্য মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দেওয়া উচিত। আবার গোটা দলটা হেরে যাওয়ার জন্য দলনেত্রীর পদত্যাগ করা উচিত, দলনেত্রীর পদ থেকেও। তিনি কোনোটাই করছেন না, উল্টে আবার প্রকাশ্যে বলছেন তিনি হারেননি তাই তিনি পদত্যাগ করবেন না। এ তো জটিলতা সৃষ্টি করছেন এবং সাংবিধানিক জটিলতা সৃষ্টি করছেন। খুব স্বাভাবিকভাবে এই সাংবিধানিক জটিলতা সৃষ্টি হলে সংবিধানের নিয়ম অনুযায়ী কিন্তু তার পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে এবং সেটা যে খুব একটা ভালো কিছু হবে এমনটা নয়। সঞ্চারী, একদমই তাই ভাস্কর। ইতিমধ্যেই আমরা শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি
সরাসরি তিনি বলছেন যে ডিরেক্ট ইন্টারফেয়ার করেছেন এখানে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিষয় নিয়ে আসবো তোমার কাছে ভাস্করদা, কিন্তু তার আগে শুনি যে ঠিক কি বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. ভাস্করদার কাছে আসি। ভাস্করদা, আমরা শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে মানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে কথা বলেছেন সে বিষয় নিয়ে তোমার কাছে আসছি ভাস্করদা, কিন্তু ফোন লাইনে হ্যাঁ ভাস্করদা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন জন্টু বড়াই। ভাস্করদা, জন্টুদা, আপনার সঙ্গে কিছুক্ষণ আগেই আমার কথা হচ্ছিল যে মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ইস্তফা করেননি। 2011 আমাদের দেখেছিলাম 13ই মে একেবারে ফল ঘোষণার মাঝখানে বুদ্ধবাবু রাজভবনে গিয়ে পদত্যাগপত্র পেশ করে এসেছিলেন রাজ্যপালের কাছে, তৎকালীন রাজ্যপালের কাছে। আজকে প্রেস কনফারেন্সের পর আমরা ভেবেছিলাম হয়তো তিনি প্রেস কনফারেন্স করে পদত্যাগের কথা ঘোষণা করবেন, উল্টে তিনি ঘোষণা করছেন তিনি পদত্যাগ করবেন না, তিনি হারেননি, তাকে হারিয়ে দেওয়া হয়েছে। কিভাবে ব্যাখ্যা করছেন? দেখুন, আপনারা আপনাদের সাংবাদিক কলকাতা থেকে ভেবেছিলেন, কিন্তু যিনি ন্যায় নীতিহীনতার রাজনীতিটা চাপ করে গেছে তার থেকে এই কথাগুলো আশা করাটাই এক্সপেকটেশনের বাইরে। আমরা এটা সকালেও একাধিক চ্যানেলে বলেছিলাম। দেখুন, মমতা ব্যানার্জি এটা কৌশলগত অবস্থান নিয়েছেন। এই যে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে এটা বলে তিনি এমন একটা সাংবিধানিক ক্রাইসিস তৈরি করতে চাইছেন যাতে এটা আইন আদালত অব্দি পৌঁছয়, লেনদিয়ার হয় এবং এই পুরো ব্যাপারটা চলে যায় রাজ্যপালের কোর্টে। অর্থাৎ রাজ্যপাল তখন সেই জায়গায় ব্যাটিংটা তুলে নেবেন। গ্রেট ম্যান্ডেট পাওয়ার একটি সরকারের যে কনস্টিটিউশনাল অ্যাক্ট থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবে, আর পুরো রাষ্ট্র তিনি তার পুরো মেশিনারিকে কাজে লাগিয়ে বটম যে কর্মীরা বসে পড়েছে তাদের একটা ভোগাল টনিক দেবে এবং রাস্তায় নেমে তারা এই মর্মে প্রচারটা করবে যে দেখেছো আমাদের হারিয়ে যাদের আগে তারা তো আপনাদের ম্যান্ডেটের সম্মানই দিতে পারলো না। অর্থাৎ এক্ষেত্রে যেটা সম্ভব, আমি বলছি এটার একটা উপায়ও আছে, যেটা রাজ্যপালের ভূমিকাটা এখানে সাংঘাতিক। এই জন্য রাজ্যপাল পরিবর্তনটা কিন্তু ভোটের আগে করেছিল কেন্দ্র সরকার, কারণ তারা জানতেন, তাদের কনফিউশন ছিল যে মমতা ব্যানার্জি এই ধরনের একটা সংকট তৈরি করতে পারে। ঠিক আছে, সেই জন্য দেখবেন মাননীয় রাজ্যপাল দ্যাট ইজ দ্য ব্রিজ বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট, তার হাতে কিন্তু 164(1) 164(2) দুটো ধারা আছে। 164(2) ধারায় লেখা আছে ডিএম যদি বহুমতটা হয় বিধানসভায় অ্যাসেম্বলিতে তাহলে রাজ্যপাল সরাসরি তাকে রিজাইন করিয়ে দিতে পারে, ত্যাগ করতে পারে। কিংবা যদি তিনি কোনো উপনির্বাচনে না জিতেন, যেটা 2021 ডিএম হেরে গেছিলেন, পরে 6 মাসের মধ্যে তিনি জিতে এসছেন, না জিতে আসলে পরে সরাসরি রাজ্যপাল সেই ব্যাটনটা তুলে নিয়ে বাধ্য করতে পারেন তাকে স্যাক করা। এই স্যাকটা এখন রাজ্যপাল আইন রবি করেন কিনা কিংবা ভিত্তিক জারি করার মতন পরিস্থিতি তো নেই, সেটাও একটা উপায় ছিল। কিন্তু একটা গ্রেট ম্যান্ডেট পাওয়া সরকার তাকে কি করে 356 আন্ডারে এনে ক্ষমতার হাত শক্ত করবে, এটা হতে পারে না। ফলে 164(2) ধারাটা কিন্তু এক্ষেত্রে রাজ্যপাল আর.এন. রবি ঈশ্বরই অ্যাপ্লাই করতে পারেন, সেই সুযোগটা সেই ব্যক্তিটা কিন্তু তৈরি করে ফেলেছে। অর্থাৎ মমতা ব্যানার্জি চাইছেন একটা জুডিশিয়ারি ইন্টারভেনশন করে বেরিয়ে করে এই ব্যাপারটাকে, আর তার এতে করে যে ভোকাল টনিকটা তার কর্মীদের মধ্যে পৌঁছবে, পড়ে যাওয়া কর্মী, বসে পড়া কর্মী, দল ত্যাগ করতে যাওয়া কর্মীরা, তাদের কাছে বার্তা দেওয়া যে তোমরা উজ্জীবিত হওয়া, আমাকে হারানো হয়েছে। এটা পলিটিক্যাল সেটব্যাক পাবে তিনি, কিন্তু অপরপক্ষে কনস্টিটিউশনালি কিন্তু তিনি বেঁচে যাবেন যদি 164(2) ধারাটা অ্যাপ্লাই করে দেয় রাজ্যপাল। একেবারেই ছোটদা, সেক্ষেত্রে যেটা আপনি বলছেন যে সাংবিধানিক সংকট হতে পারে, রাজ্যপাল হস্তক্ষেপ করতে পারে এবং তারপরে তো আলটিমেট মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার ছাড়তেই হবে, তাকে পদত্যাগ করতেই হবে, তো সেটা তো অনেকটা ওই গলা ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেওয়া হলো নাকি? এইটাই আপনি ভাবুন, পলিটিক্যাল পার্টির নেতারা একটা করে বাইনারি ডিসকোর্স ন্যারেটিভ তৈরি করে
আলটিমেটলি তাদের বেনিফিটের কথা ভাবে, কিন্তু নীতি আদর্শ বিশেষ করে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর মতো পদগুলো এগুলো অনেকগুলো নীতির উপরে দাঁড়িয়ে থাকে। এই পদগুলোর পরিমাণ যা পুনর্জিত করছে, ধরুন মমতা ব্যানার্জি এই যে কাজটা করলেন, ইতিহাসের পদে কোনো মুখ্যমন্ত্রী দেখবেন না প্রধানমন্ত্রীকে কোনো পদে সিঙ্গেল পদে এই গরিমাকে পুনর্জিত করার কোনো উদাহরণ আছে। এটা যেটা হবে ওনাকে কলঙ্কিত অত্যাচার শুরু হলো, তাতে কিন্তু আগামীতে তিনি নিজের মাথায় আমি ফিরে আসবো রাজনীতিতে, এইটা কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যে ভুলটা তিনি করে যাচ্ছেন একের পর এক ভোটের আগের থেকে, নির্বাচন কমিশনকে তিনি প্রতিপক্ষ বানিয়েছেন, একটা সম্প্রদায় আমাকে ভোট না দিলে 1 সেকেন্ডে আপনাদের ঘিরে মেরে ফেলবে, এই যে পলাইজেশনের গায়ে ঘা দিয়ে হিন্দু ভোটটাকে কনসিডারেট করে দিয়েছেন, তার সেই ধারাবাহিক ইতিহাস, তাতে নতুন একটা কলঙ্কিত পালক যুক্ত হলে তার পলিটিক্যাল ক্যারিয়ারটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমি এইটুকু কিন্তু বুঝতে পারছি। মানে একটা বাইনারি তৈরি করে ইউক্রেনের ছাত্র মেনে আরেকটা বাইনারি, যেটা তার বক্তব্যটা এমন জায়গায় দেবে যে তিনি রাজনৈতিক সন্তান নয়, রাজনৈতিক গাছ ফিরে পড়ে যাবে, সেটা কিন্তু তিনি বুঝতে পারছেন না। কিংবা তার থেকে থিঙ্ক ট্যাঙ্ক যারা তাকে সাজেশন দিচ্ছেন তারা যে তাকে সঠিক পথ দেখাচ্ছেন না, এটা কিন্তু এই সিদ্ধান্তে প্রমাণিত হয়ে গেল। মানুষের যে রায়, ঝন্টুদা এই যে আপনি কথা বললেন যে তাকে রাজনৈতিক সন্ন্যাস নয় আরো খারাপ জায়গায় চলে যেতে হতে পারে, এইখানটায় আরেকটা বিষয় উল্লেখযোগ্য। ঝন্টুদা, আপনি নিশ্চয়ই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সটা শুনেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি সাংবাদিক সম্মেলনে বসলেন এবং শুরু থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা নির্বাচনী প্রচার করলেন বাংলা ভাষায়, যিনি বাংলা অস্মিতা নিয়ে কথা বললেন, বাংলা অস্মিতার কথা বলে ন্যারেটিভ সেট করলেন, বাইনারি সেট করলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর প্রেস কনফারেন্সে বসে ইংরেজিতে কথা বলছেন, ইংরেজি ভাষায় কথা বলছেন। কেন তিনি ইংরেজি ভাষায় কথা বলতে বলতে তিনি INDI অ্যালায়েন্সকে উল্লেখ করছেন, অরবিন্দ কেজরিওয়ালকে উল্লেখ করছেন, জোটের আরো অন্যান্য শরিকদের উল্লেখ করছেন? তাহলে কি হেরে গিয়ে ইংরেজিতে সাংবাদিক সম্মেলন করে জোট শরিকদের বার্তা দিচ্ছেন আমাকে বাঁচাও? কিভাবে দেখছেন? একদম আপনি খেয়াল করে দেখুন, মমতা ব্যানার্জি পলিটিক্যালি যখনই ক্রাইসিস পিরিয়ডে থেকেছেন তখনই তিনি শিখরটি খুঁজেছেন। আপনি যদি একটু প্রিভিয়াসে যান, তার যখন একের পর এক তাকে এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে শাস্ত্রবানকে বারবার CBI ইন্টারভিউশন করছে, ED ইন্টারভিউশন করছেন, তিনি ততবার তিনি যে অমিত শাহর সাথে দেখা করতে চাইছেন, অমিত শাহ যখন বিদায় করছেন তিনি ইন্ডিয়া জোটের তাদের দিচ্ছেন। এই যে তিনি শিখরটি করছেন বাঁচার জন্য, এখন তার অন্যতম শিখরটি হচ্ছে যে ইন্ডিয়া জোটকে তিনি 2024-এ ভেঙে দিয়ে চলে বেরিয়ে আসছেন, কিংবা 19-এ জোটে সরকার করে দিয়ে তিনি বিরোধী মুখটাকে নষ্ট করতে ভাগ করছেন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, সেই খড়কুটোকে ধরে নিয়ে তিনি কিন্তু বাঁচতে চাইছেন কলমে তার উপরে হওয়া অত্যাচার, সাজানো অত্যাচারের গল্পগুলোকে ভারতব্যাপী ছড়িয়ে দিয়ে অন্যান্য যে শরীর যারা এখনো পর্যন্ত বেশ শক্তিশালী, যেমন আপনি এখন একটা রাজ্যে আছে, কিংবা ধরুন অখিলে তিনি আজকে বলেছেন অখিলের কাজ আসছে ইন্ডিয়া জোটকে মজবুত করতে হবে। 24-এ ইংরেজদের কি ক্ষতি করে উনি বেরিয়েছিলেন আমরা সবাই জানি। উনার দুর্নীতিগ্রস্ত ভাইপো এবং তার দলের একাধিক MLA থেকে CBI হাত থেকে বাঁচাতে তিনি একের পর এক পলিটিক্যাল মার্ডার করেছেন, ইন্ডিয়া জোটের পলিটিক্যাল কোর্টগুলোকে মার্ডার করেছেন, পার্লামেন্টারি ফ্লোর দেশে একের পর এক বিক্রি করেছেন জোটকে, বিরোধী জোটকে। মানে এই বিরোধী জোটকেই এখন তিনি বিপদে পড়ে শিখরটি করেছেন। এই পর্যায়ে কিন্তু এই যে রাজনৈতিক এথিক্সিজম, যে রাজনৈতিক এথিক্সিজমটা এ রাজ্যে একটা সময় প্রফুল্ল ঘোষকে আমরা দেখেছিলাম, অতুল্য মানুষকে দেখেছিলাম, এই এথিক্সিজমটা তিনি ভুলে গেছেন। বাংলার পলিটিক্যাল এথিক্সিজমটা কিন্তু তিনি বিসর্জনের মূল চাবিকাঠি কাণ্ডারি। ফলে আমার কাছে যেটা মনে হয়, তাকে যারা সাজেশন দিচ্ছেন এখনো পর্যন্ত, শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছেন, যথেষ্ট প্রাজ্ঞ রাজনীতিবিদ, তাদের উচিত মুখ্যমন্ত্রীর আত্মঘাতী সিদ্ধান্ত তার থেকে বিরত করা। তা না হলে কিন্তু তৃণমূল 6 মাসও থাকবে না, কমে যাবে, উল্টো রিয়াকশন তৈরি হবে সর্বভারতীয় স্তরে এবং রাজ্য স্তরে তো বটেই।
একেবারেই অসংখ্য ধন্যবাদ ঝন্টুদা আমাদের সময় দেওয়ার জন্য। ঝন্টু বড়াইক ছিলেন আমাদের সঙ্গে, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। তিনি পরিষ্কার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত আত্মঘাতী সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তের পথে হেঁটে তিনি শুধু তার নিজের ক্ষতি করছেন না, বাঁচে কুচে যে দলটা রয়েছে সেই দলটাকেও আরো একেবারে খাদের মধ্যে ঠেলে দিতে চলেছেন, যেটা আগামীতে তৃণমূল কংগ্রেসকে একেবারে ভঙ্গুর করে দিতে পারে, তৃণমূল কংগ্রেসকে পুরো ভ্যানিশ করে দিতে পারে। তার কারণ যে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে বারবার আক্রমণ করেছেন, নির্বাচন কমিশনারকে অর্থাৎ জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেছেন, সেই নির্বাচনে কিন্তু তার দল ভ্যানিশ হয়ে গেছে মোদি ম্যাজিকে। ঠিক সেই কারণে এইবার তিনি ওই পদত্যাগ না করার যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটা অনেকটা তার ক্ষেত্রেই বুমেরাং হতে পারে। সেটা তার দলের অন্য যারা বিদগ্ধ নেতারা রয়েছেন তারা যদি তাকে বোঝান সেটা তার পক্ষেও ভালো, তার দলের পক্ষেও ভালো। একেবারেই তাই। ভাস্করদা একটু থামাবো, সঙ্গে থাকার জন্য অনুরোধ করব, কারণ একটা বিরতির সময় এসেছে। কিন্তু এই বিরতিতে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরে সিইও মনোজ আগরওয়াল তিনি কি বললেন একবার শুনবো, শুনে বিরতিতে যাব, তারপর ভাস্করদার কাছে আসছি আবারও। 24 ঘন্টা কাজ চলছে এখানে। আমরা 1 ঘন্টা শুধু যে আছে বোট রাইড জন্য যাচ্ছি আমরা, এটা প্রাইভেটলি আমরা অ্যারেঞ্জ করেছি, কোনো গভর্নমেন্ট প্রোগ্রাম থেকে লেনদেন নেই, জাস্ট অনলি ফর হাফ অ্যান আওয়ার আমরা যাচ্ছি। রিল্যাক্সেশন আছে। আপনি বললেন কি আপনার রিচার্জিং আছে, এমপ্লয়িজ আছে, কাজ তো অনেক হবে এখানে। একটাই যে জিনিস জানতে চাইবো স্যার, খানিকক্ষণ আগে এক্সিএম মমতা ব্যানার্জি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে ইলেকশন কমিশনকে ভিলেন, একটা কোট এন্ড কোট ভিলেন বলেছেন। ইলেকশন কমিশন ভিলেন বায়াস বলেছেন এবং তার সাথে এমনও বলেছেন লড়াইটা বিজেপির সাথেই ছিল না, ইলেকশন কমিশনের সাথে ছিল। দেখো যেটা আছে আমি কিছু বক্তব্য দিতে পারবো না, আমি শুনিনি উনি কোন পরিপ্রেক্ষিতে উনি বলেছেন কি বলেছেন, যেটা আছে আমি এখন রিয়াক্ট করবো না। প্রয়োজন হবে আমি যখন নিজে দেখবো, কন্টেক্সট জানবো, স্পেসিফিক অ্যালিগেশন জানবো, স্পেসিফিক জিনিস আছে, তারপরে বলতে পারবো। স্যার কাল থেকে একটা অভিযোগ আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি মার খেয়েছেন। গণনা কেন্দ্রে তো অজস্র সিসিটিভি থাকে, তাহলে সেগুলো সেগুলো তো কোনো কমপ্লেন্ট আসেনি আমাদের কাছে যে মার খেয়েছে, ও কমপ্লেন্ট করতে পারে। যেটা আছে কমপ্লেন্ট হতো তো এফআইআর থাকতো, আমি ডিও সঙ্গে কথা করলাম, ওখানে কিছু অলোক ছিল, নোবডি হ্যাজ করোবরেটেড দিস। সিএম বলছেন, মমতা ব্যানার্জি বলছেন উনি পদত্যাগ রেজিগনেশন দেবেন না, পদত্যাগ করবেন না, ওনাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, উনি কেন রেজিগনেশন দেবেন, এটা কি হতে পারে? দেখুন এসব জিনিস আমি কিছু বলতে পারবো না। উনি আছেন অনারেবল চিফ মিনিস্টার, উনি যেটা আছে আইনটা সব জানেন, এতবার উনি তো এমপি ছিলেন, ইউনিয়ন মিনিস্টার ছিলেন, সব ছিলেন। আমার বলা কিছু শোভা দিচ্ছে না। দেশের সংবিধান যে আছে সুপ্রিম আছে। দেখুন এটা তো ওনার ইন্টারনাল ম্যাটার আছে, যেটা করতে চান করুক, দ্যাট আই এম নট কনসার্ন উইথ দ্যাট। আমি আসছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে সত্যিই আমার কোনো কিছু বলার নেই, তার কারণ তিনি কি অভিযোগ করছেন আর কি অভিযোগ করছেন না সেটা নিয়ে কিন্তু একটা গোটা উপন্যাস লিখে নেওয়া যেতে পারে। তার কারণ তিনি যে অভিযোগ নিজে করছেন তিনি সেই একই কাজ করছেন। ওই যে একটু আগে ঝন্টুদার সঙ্গে কথা বলার প্রসঙ্গে বললাম, তিনি বলছেন ডেমোক্রেসি ইজ কাটসি, ডেমোক্রেসিতে একটা কাটিসি আছে, অথচ তিনি সেই কাটিসি দেখাচ্ছেন না। নিয়ম মেনে, সাংবিধানিক নিয়ম মেনে তিনি হেরে যাওয়ার পরেও পদত্যাগ করছেন না। এবার আসছি তুমি যেটা এক্ষুনি উত্থাপন করলে ব্যাটারি সংক্রান্ত, অর্থাৎ সেখানেও একটা ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করছেন। আমরা এই নির্বাচন শেষ হওয়ার পর বিভিন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এই বিষয়টাকে ছড়িয়ে পড়তে দেখেছিলাম যে বাংলার মানুষ তারা বলছেন যে দিল্লির মেশিনের কাছে নাকি তৃণমূল কংগ্রেস হেরে গেল, ইভিএমে বড় চক্রান্ত হলো, যে ইভিএমগুলোতে 54% থেকে 60% ব্যাটারি চার্জ ছিল সেগুলো লক করা হয়েছিল, তারপরের গণনার দিন সেগুলো যখন আবার খোলা হলো তখন সেগুলোতে 90 থেকে 95% চার্জ কি করে শো করছে, এরকম একটা প্রশ্ন তৈরি করা হয়েছিল, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে ঘুরছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির বিষয়টাকে উত্থাপন করলেন তার নিজস্ব প্রেস কনফারেন্সে। সঞ্চারী আমার হাসি পাচ্ছে, ভীষণভাবেই হাসি পাচ্ছে, কিন্তু তিনি যখন অভিযোগ করেছেন আমাকে একটু বলতে হবে গোটা বিষয়টা কি। তার কারণ তিনি তো ন্যারেটিভ সেট করেন, বাংলা অস্মিতারা ন্যারেটিভ সেট করে নিজে ইংরেজিতে সাংবাদিক সম্মেলন করছেন। এখানটায় আমি একটু বলে দিই আমাদের দর্শক এবং তোমাকেও যে ইভিএমগুলো এবারের নির্বাচনে ব্যবহার করা হয়েছে বা হয়ে থাকে সেগুলোর ব্যাটারিতে কিন্তু অনবরত খরচ হয় এবং এটা একটা কন্টিনিউয়াস ডিসচার্জ বলা হয় একে, এবং এই ব্যাটারির ভোল্টেজ সাময়িকভাবে সে কারণে কিছুটা কমে যায়
এবং ফলে তখন যখন সারাক্ষণ ওই ইভিএমটা চলছে, ভোটাররা আসছে, তাকে বাতান দিচ্ছে, ভোট দিচ্ছে, ব্যাটারির চার্জ কমছে, খুব স্বাভাবিকভাবেই কন্টিনিউয়াস ডিসচার্জ হচ্ছে। এরপর যখন ভোট শেষ হয়ে গেল, সেই ইভিএমটাকে ক্লোজ করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো, সিল করে দেওয়া হলো। তখন সেই মেশিনটি বন্ধ করে দেওয়ার পর ওই ব্যাটারির একটা রাসায়নিক বিক্রিয়া স্থিতিশীল হয় এবং ব্যাটারিগুলো তার আসল ভোল্টেজ আবার ফিরে পেতে থাকে। একে বলে ভোল্টেজ রিকভারি। তোমাকে জানাই যে আমাদের যে ইভিএমগুলো ইলেকশন কমিশন ব্যবহার করে, সেই ইলেকশন কমিশনের ইভিএমগুলো সাধারণত লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয় না, সেখানে অ্যালকালাইন ব্যাটারি ব্যবহার করা হয়, যা রিচার্জ করা যায় না। এই ব্যাটারিগুলোর নিয়ম হচ্ছে এই ব্যবহারের পর বিশ্রাম দিলে সেটা আবার অটোমেটিক্যালি চার্জ বেড়ে যায়। খুব স্বাভাবিকভাবেই ভোটদানের সময় যে ব্যাটারিটা কমেছিল, দীর্ঘ সময় সেই ইভিএমটা বন্ধ হয়ে যখন স্ট্রং রুমে ছিল তা বিশ্রাম পেয়েছে এবং অটোমেটিক্যালি গণনার সময় সেটা যখন খোলা হয়েছে তখন তার ব্যাটারির চার্জ বেড়ে গেছে। এইটাই হচ্ছে বিষয়। কোনো টেকনিক্যাল বিষয়ে না জেনেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ওপর ভরসা করে তিনি অভিযোগ করছেন কি করে 95% বেড়ে গেল। হাতে থাকা মোবাইলটির মধ্যে জিজ্ঞাসা করলেই এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। এটা জানার জন্য বিশাল বিশারদ হবার কোনো প্রয়োজন পড়ে না সঞ্চারী। আমি জানি না কি করে তিনি এই অভিযোগ করছেন সঞ্চারী। একেবারেই তাই ভাস্করদা, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হলো এবং এখনো পর্যন্ত সবথেকে বড় কথা যে এই কেন পদত্যাগ করব কিংবা পদত্যাগ করতে আমরা তো হারিনি, এই প্রশ্ন কি করে বা এই স্টেটমেন্ট কি করে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সেটাই এখনো পর্যন্ত রহস্য। ভাস্করদা, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন এডিটর ভাস্কর দত্ত এবং আজকের মতো এখানেই শেষ করছি। এই মুহূর্তের মতো একটা ছোট্ট বিরতি নেব, তারপরেই দেখতে থাকুন ক্যালকাটা নিউজ পরবর্তী আপডেটের জন্য।